আলহামদুলিল্লাহ বেশ কিছু বছর যাবৎ শেয়ারে ব্যবসা বাণিজ্য করেছি এবং সফলও হয়েছি ও লাভবানও হয়েছি। এখন নিজে প্রেজেন্ট থেকে উপস্থিত থেকে বড় পরিসরে একটা ব্যবসা শুরু করার মনস্থ করেছি। আলহামদুলিল্লাহ প্রায় 80% কাজ সম্পন্ন হয়েছে এবং প্রস্তুতি গ্রহণ করা শেষ হয়েছে। আমার এই ক্ষুদ্র ব্যবসায়িক জীবনে কিছু অভিজ্ঞতা হয়েছে এবং কিছু বিষয় জানা হয়েছে এবং আমি অনেক বিষয় অ্যানালাইসিস করেছি, অনেক বিষয় জানার চেষ্টা করেছি, তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনি যদি ব্যবসায়িক হতে চান অথবা ব্যবসা করতে চান, তাহলে আপনাকে ব্যবসা করার পূর্বে কিছু বিষয় জানতে হবে এবং ব্যবসা যখন শুরু করবেন তখন ওই হিসাবে চলতে হবে এবং আমল করতে হবে। 1 নাম্বার, ব্যবসা শুরু করার আগে আপনাকে লক্ষ্য ঠিক করতে হবে যে আপনি কোন পর্যায়ে যেতে চান, অথবা কার মতো হতে চান, অথবা কাদের মতো হতে চান। এর জন্য সবথেকে সহজ উপায় হচ্ছে একজন অথবা একাধিক যারা সাকসেস হয়েছে, অর্থাৎ একজন ব্যক্তি অথবা একটা গ্রুপ যারা সাকসেস হয়েছে তাদেরকে আপনি ফলো করতে হবে এবং তাদের বেসিক টু অ্যাডভান্স, একেবারে ছোট থেকে ছোট এবং বড় থেকে বড় প্রত্যেকটা বিষয় আপনাকে ফলো করতে হবে এবং জানতে হবে এবং ওই হিসাবে আমল করতে হবে। তখন আপনার জন্য সহজ হয়ে যাবে। এক পর্যায়ে দেখা যাবে আপনি তাদের থেকেও বেড়ে যেতে পারবেন, কারণ আপনি তো তারা যা কিছু করেছে তা ফলো করেছেন, পাশাপাশি নিজেরও কিছু অভিজ্ঞতা আছে এবং নিজেরও কিছু যোগ্যতা আছে এবং অন্যজনদেরকেও যারা সাকসেস হয়েছে তাদেরকেও ফলো করতে হবে। 2 নাম্বার, দুর্নীতি ও ধোঁকাবাজি ও প্রতারণা কোনোভাবেই করা যাবে না। ব্যবসায়িক জীবনে কোনোভাবেই এই বিষয়গুলো মাথায় আনাও যাবে না। প্রয়োজনে মাথায় থাকলে তা একেবারের জন্য ডিলিট করে দিতে হবে, কারণ আপনার মধ্যে যদি ধোঁকাবাজি অথবা দুর্নীতি ও প্রতারণা থাকে তখন আপনার ব্যবসাটা যে পর্যায়ে যাওয়ার কথা সে পর্যায়ে আপনি নিয়ে যেতে কখনো পারবেন না। যতই চেষ্টা করেন কখনো সে পর্যায়ে নিয়ে যেতে পারবেন না, কারণ দুর্নীতি, প্রতারণা ও ধোঁকা এগুলো হচ্ছে একটা ভেদি, একটা নষ্ট কার্যক্রম। এই পচা জিনিস আমরা সবাই জানি, পচা জিনিস যতই আড়ালে রাখা হোক, যতই লুকায়িত রাখা হোক, তার গন্ধ এক সময় বের হবেই হবে এবং সবাই জেনে যাবে। এজন্য আপনি যতই সিক্রেটভাবে ধোঁকাবাজি করেন, যতই সিক্রেটভাবে দুর্নীতি করেন, তা এক সময় প্রকাশ হবেই হবে। আমরা সবসময় একটা কথা বলি যে দেয়ালের কান আছে। আসলেই যে আপনি নিজেই একটু চিন্তা ভাবনা করেন, সব থেকে সিক্রেট যে সব কাজ করেছেন তা যত সিক্রেটে করেছেন এর বিপরীতে তত বেশি প্রকাশ পেয়েছে। এজন্য ধোঁকাবাজি কোনোভাবেই করা যাবে না। ধোঁকাবাজি 2টা শ্রেণীর সাথে করা হয়। 1, নিজের শেয়ার হোল্ডারদের সাথে, 2, কাস্টমারদের সাথে, ক্রেতাদের সাথে। নিজের শেয়ার হোল্ডারদের সাথে যদি আপনি ধোঁকাবাজি করেন তাহলে বুঝতে হবে আপনার ফাউন্ডেশন মজবুত নয় এবং আপনার ফাউন্ডেশন যেভাবে হওয়ার দরকার সেভাবে হয়নি। আপনার ফাউন্ডেশন অনেক দুর্বল আছে। এই ফাউন্ডেশনের উপর আপনি ব্যবসাকে বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারবেন না। তাই নিজের শেয়ার হোল্ডারদের সাথে একেবারে ছোট থেকে ছোট বিষয় নিয়েও দুর্নীতি ও ধোঁকাবাজি করা যাবে না। দেখেন যেসব গ্রুপগুলো সাকসেস হয়েছে, সফল হয়েছে, বড় বড় গ্রুপ যেগুলো আমাদের দেশে আছে, বাহিরের দেশে যাওয়ার দরকার নেই, আমাদের দেশে আছে, সেই গ্রুপগুলোর আপনি বৃত্তান্ত তালাশ করেন। যাদের ধোঁকাবাজি যত কম, যাদের দুর্নীতি যত কম, তারা তত বেশি বেড়ে উঠেছে। কারণ দুর্নীতি যখন হবে তখন শুধু একজন শেয়ার হোল্ডারের সাথে যদি দুর্নীতি হয় তখন এই দুর্নীতির প্রভাব বাকি শেয়ার হোল্ডারদের উপরে পড়ে এবং তারা এই প্রভাবে প্রভাবান্বিত হয় এবং আস্তে আস্তে আপনার থেকে দূরে সরে আসে। এক পর্যায়ে আপনার স্বপ্নটা স্বপ্নই থেকে যায়, বাস্তবে রূপ ধারণ করতে পারেন না। কারণ একতাই শক্তি। তবে এই একতার মধ্যে যদি কোনো ফাটল থাকে তখন
এই ফাটল বিশিষ্ট একতা দিয়ে শক্তিবদ্ধ এবং শক্তিশালী কোনো কাজ করা যায় না। তো যারা আমাদের দেশে বড় বড় গ্রুপ রয়েছে, তাদের চিন্তা ভাবনা হচ্ছে যে আমরা দুর্নীতি করব না, বরং আমরা যদি কিছু করতে হয়, আচ্ছা দেখেন, বিভিন্ন গ্রুপের একটা বিজনেস নিয়ে তারা শুরু করে, পরবর্তীতে তারা বিজনেসের পরিধি তারা বাড়াতে থাকে, ব্যবসার পরিধি তারা বাড়াতে থাকে। কেউ গাড়ি নিয়ে বিজনেস শুরু করেছে, গাড়ির সাথে তারা ফুডের বিজনেস শুরু করে এবং গার্মেন্টসের বিজনেস শুরু করে, অনেক রকমের বিজনেসের মধ্যে তারা লিপ্ত হয়ে যায়। অর্থাৎ তাদের একটাই স্লোগান, সেটা হচ্ছে দুর্নীতি না, বরং আমি যদি বড় কিছু হতে চাই অথবা বড় পর্যায়ে যদি আমাকে পৌঁছতে হয়, তখন আমাকে ব্যবসার পরিধি বাড়াতে হবে। দুর্নীতি করে ব্যবসার পরিধি বাড়াতে পারবেন না, কারণ তখন আপনার সাপোর্টের যে লোক থাকা দরকার সে লোকগুলো আপনার সাথে নেই। শেয়ার হোল্ডারদেরকে এমন সার্ভিস দিতে হবে যেটা তারা কল্পনাও করে নাই, যে তারা যতটুকু প্রফিট এখান থেকে অনুধাবন করেছে এবং নিজেরা কল্পনা করেছে যে এতটুকু প্রফিট আমরা পেতে পারবো, এর থেকে তাদেরকে বেশি দেওয়ার জন্য নিজে কঠোর পরিশ্রম করতে হবে। তখন এই একজন শেয়ার হোল্ডার থেকে দেখবেন আরো 100 জন শেয়ার হোল্ডার আপনাদের পিছনে দাঁড়িয়ে যাবে। এর কারণ হচ্ছে, যখন দেখবে যে অমুকে এই গ্রুপের সাথে অথবা অমুকের সাথে লিপ্ত হয়ে যখন একটা বিজনেস করেছে, এর কারণে সে একটা ভালো পর্যায়ে গিয়ে পৌঁছেছে, তখন বাকি সদস্যরা যারা তার রিলেটিভ তারাও এদিকে ঝুঁকবে এবং আপনার সাথে যোগাযোগ করবে। আর আপনার পুঁজি যখন বাড়বে, এখন আপনারা তো জানেন যে বর্তমানে যার পুঁজি যত বেশি সে তত সহজেই সাকসেস হয়ে যাচ্ছে, কারণ এখন পুঁজির বিকল্প নেই। এজন্য শেয়ার হোল্ডারদের সাথে কোনোভাবেই ধোঁকাবাজি করা যাবে না। 2, কাস্টমারের সাথে অনেক সময় ধোঁকাবাজি করা হয়, প্রতারণা করা হয় এবং তাদের সাথে দুর্নীতি করা হয়। এর পর্যায়ে আপনার বিজনেস লেভেলটা যেভাবে উপরের দিকে যাওয়ার দরকার ছিল, ওইভাবে উপরের দিকে না গিয়ে বরং নিচের দিকে ডাউন হতে থাকে, নামতে থাকে। আমি আমার জীবনে একটা বড় ধরনের ধোঁকা খেয়েছি। একটা অরিজিনাল সেট কেনার জন্য গিয়েছি, মোবাইল সেট কেনার জন্য গিয়েছি। তখন আমি মোবাইল সম্পর্কে তেমন বুঝতাম না, তো সে আমাকে অরিজিনালটা না দিয়ে কপিটা দিয়ে দিয়েছে। পরবর্তীতে আমি আমার প্রভাব খাটিয়ে এবং স্থানীয় লোকদের মাধ্যমে সেই অরিজিনাল সেটটা উদ্ধার করি এবং তাকে কপি সেটটা দিয়ে দিই। ওই ব্যবসায়ীর স্বভাবে হচ্ছে মানুষের সাথে ধোঁকাবাজি করা। তার রেগুলারলি কোনো কাস্টমার নেই, বরং তার সকল কাস্টমার হচ্ছে একদিনের। যে এসেছে তার সাথে সে ধোঁকাবাজি করে। এমন একটা পর্যায় হয়েছে, যারা একটু সরল মনা, যারা পরিচিত লোকদের কাছে যায় না, এরকম সরল মনা আমাদের অনেক লোক আছে, বন্ধু বান্ধব আছে, তারা তার কাছে গিয়ে ধোঁকা খেয়েছে। আগে আমাদের সাথে আলাপ আলোচনা করে নাই, সেখানে গিয়েছে, মোবাইল সেট কিনেছে, ধোঁকা খেয়েছে। তো ওই ব্যক্তির সাথে যারা বিজনেস করেছে এবং বিজনেস করতেছে, তারা দেখা যাচ্ছে অনেক উপরের লেভেলে পৌঁছে গেছে, কিন্তু তাকে আমি দেখতেছি সেই সব সময় নিচের দিকে যাচ্ছে, ডাউনের দিকে যাচ্ছে। কারণ সে যেই ক্রেতার সাথে ধোঁকাবাজি করে, সে তো একজন ক্রেতার সাথে ধোঁকাবাজি করলে মনে করে যে শুধু আমি একজনের সাথে করেছি। না, একজনের সাথে না। আপনি যদি একজনের সাথে ধোঁকাবাজি করেন, দুর্নীতি করেন, তখন এই একজনের রিলেটিভ এবং তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যতজন আছে সবার সাথে যেন আপনি ধোঁকাবাজি করেছেন। কারণ হয়তো সে তাদের কাছে এটা ব্যক্ত করবে, আর ব্যক্ত করাটা স্বাভাবিক। যখন ব্যক্ত করবে তখন এই কাস্টমারগুলো আপনার কাছে জীবনেও আসবে না। এজন্য ক্রেতার সাথে কোনোভাবেই দুর্নীতি করা যাবে না, প্রতারণা করা যাবে না, ধোঁকাবাজি করা যাবে না। এজন্য প্রত্যেক ব্যবসায়ী তার মাথার ভিতরে ঢুকানো দরকার যেই দুর্নীতি নয়, ধোঁকাবাজি নয়, প্রতারণা নয়, বরং আমি যদি আরো বেশি অর্থের মালিক হতে হয়, আরো বিত্তবান হতে হয়, তাহলেই আমার ব্যবসার পরিধি বাড়াতে হবে এবং পলিসি বাড়াতে হবে। এছাড়া কোনোভাবেই আপনি উপরের লেভেলের পর্যায়ে পৌঁছতে পারবেন না। আপনার সাথে যদি কোনো শেয়ার হোল্ডার থাকে, তখন সেই শেয়ার হোল্ডারের শেয়ারের অংশের পর্যবেক্ষণের ব্যবস্থা তাকে করে দিতে হবে, যেন সেই সবসময় তার শেয়ারের, তার অংশের
পর্যবেক্ষণ করতে পারে। তখন কি হবে, সে সম্পূর্ণ নিরাপদ থাকতে পারবে এবং আপনার উপর আশ্বস্ত হতে পারবে এবং আপনাকে বিশ্বাস করতে পারবে। তার কনফিডেন্স লেভেল আরো বেড়ে যাবে এবং আপনাকে সহযোগিতা করার যতটুকু দরকার এর থেকেও আরো বেশি করবে। কারণ সে তার টাকাটা তার সামনে দেখতেছে, তার টাকার যেভাবে পরিচালনা হচ্ছে, তার টাকা যেভাবে কাজে লাগতেছে, সে যখন নিজেই পর্যবেক্ষণ করতে পারবে তখন আপনার প্রতি সে আরো বিশ্বাসী হয়ে উঠবে এবং আপনাকে বিশ্বাস করবে। যতটুকু প্রয়োজন আপনাকে সে সাপোর্ট দিবে। এবং শেয়ার হোল্ডারদের সাথে যোগাযোগ রাখবেন এবং কমিউনিকেশন ঠিক রাখবেন। ছোট থেকে ছোট, বড় থেকে বড় প্রত্যেকটা বিষয়ে শেয়ার হোল্ডারদের সাথে পরামর্শ করবেন, যার ফলে আপনি একটি ভালো পরামর্শ পাবেন এবং তারা আপনার উপর আরো বিশ্বাসী হয়ে উঠবে। যদি তাদের সাথে যোগাযোগ না রাখেন তখন আপনার মাঝে এবং তাদের মাঝে বিশাল গ্যাপ সৃষ্টি হবে, যার ফলে তাদের মনে, শেয়ার হোল্ডারদের মনে পরিচালকদের উপর অনেক খারাপ ধারণা আসবে। এটা স্বাভাবিক। যখন গ্যাপ হয়ে যায়, যোগাযোগ যখন অনেক দিন বন্ধ থাকে, তখন কুধারণা, খারাপ ধারণা আসাটা স্বাভাবিক। এজন্য তাদের সাথে যোগাযোগ রাখতে হবে। অনেককে তো দেখা যায় যে তারা যদি যোগাযোগ করতে চায় তারপরেও যোগাযোগ করেন না বিভিন্ন অজুহাতে। আমি আমার একটা নিকটের কিছু লোকদেরকে দেখেছি, তারা মিলেই একটা বিজনেস শুরু করেছে, কিন্তু এক পর্যায়ে গিয়ে দেখা গিয়েছে যে তাদের বিজনেসটা এখন নিভু নিভু অবস্থায়। এর সব থেকে বড় কারণ হচ্ছে তারা শেয়ার হোল্ডারদের সাথে যোগাযোগ করতো না, যার কারণে শেয়ার হোল্ডাররা তাদের থেকে পিছনে সরে আসছে, পরিচালকদের থেকে শেয়ার হোল্ডাররা পিছনে সরে আসছে এবং শেয়ার হোল্ডাররা নিজেদের টাকা উত্তোলন করে ফেলেছে। ব্যবসাটা যখন ঊর্ধ্বমুখী ছিল, এই মুহূর্তে শেয়ার হোল্ডাররা ফল্টি নিয়েছে এবং তারা বিপরীতমুখী অবস্থান করেছে যে আমাদের টাকা দিয়ে দিতে হবে। এজন্য এই ব্যবসাটা লোকসানের দিকে চলে গিয়েছে। এজন্য যারা পরিচালক আছে তাদের কাছে আমার মেসেজ হচ্ছে, আপনারা যারা শেয়ার হোল্ডার আছে তাদের সাথে সবসময় যোগাযোগ রাখবেন। আর পূর্বে যে কথাটা বলেছি, তাদের অংশের পর্যবেক্ষণ যেন তারা করতে পারে সে ব্যবস্থাটা করে দিবেন। আপনি যে ব্যবসাটা করতে চাচ্ছেন অথবা করতে যাচ্ছেন, সে ব্যবসাটা পরিপূর্ণ আপনাকে বুঝতে হবে। একেবারে ছোট থেকে ছোট, বড় থেকে বড় প্রত্যেকটা বিষয়, বেসিক থেকে অ্যাডভান্স, এবং প্রত্যেকটা পলিসি আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে। যদি আপনি ব্যবসার পলিসি না বুঝেন এবং প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা গোমর যদি আপনি না জানেন, তখন আপনি সাকসেস হতে পারবেন না এবং অল্প সময়ের মধ্যে আপনি লসে চলে যাবেন, লোকসানে চলে যাবেন। প্লাস আপনি আপনার ব্যবসাটা জায়গা মতো দিতে হবে, স্থান মতো দিতে হবে। অনেককে দেখা যায় অনেক টাকা, প্রচুর টাকা গ্রামে ইনভেস্ট করে ফেলেন। হ্যাঁ, গ্রামে ইনভেস্ট করতে পারবেন যদি ইনভেস্ট করার মতো জায়গা হয়, স্থান হয়, সেখানে ইনভেস্ট করবেন। যেমন আপনার কাছে 50 লক্ষ টাকা পুঁজি আছে, এখন এই 50 লক্ষ টাকা শহরে যদি আপনি ইনভেস্ট করেন, যে পরিমাণে আপনি প্রফিট পাবেন, যে পরিমাণে আপনি লাভবান হবেন, সে পরিমাণে আপনি কিন্তু গ্রামের মধ্যে দিলে পাবেন না। কারণ আপনি 50 লক্ষ টাকা ইনভেস্ট করে বড় একটা দোকান দিলেন, মুদি দোকান অথবা ইত্যাদি দিলেন, তবে প্রতি লক্ষ টাকা প্রতি একটা ঘর পাবেন না আপনি। তো আপনার যে পরিমাণে প্রফিট হওয়ার দরকার সে পরিমাণে আপনি প্রফিট পাবেন না এবং লাভবান হবেন না। এজন্য আপনাকে ব্যবসা দেওয়ার আগে এই ব্যবসা সম্পর্কে পরিপূর্ণ বুঝতে হবে। প্লাস এই ব্যবসাটা যেখানে দিবেন সেখানে যেন ওই ব্যবসার স্থান হয়, জায়গা মতে ব্যবসা শুরু করতে হবে। আপনি যে ব্যবসা 0 পয়েন্টে শুরু করার কথা, শহরের পয়েন্টে শুরু করার কথা, সেই ব্যবসাটা যদি আপনি সেখানে শুরু না করে যদি অলিগলিতে শুরু করেন, আপনি যে পরিমাণ সাকসেস পাওয়ার কথা এবং যে পরিমাণ সাকসেস পাওয়ার যোগ্য সে পরিমাণ সাকসেস আপনি পাবেন না। আর আপনার ব্যবসার প্রত্যেকটা বিষয়, বিশেষ করে টাকার হিসাবটা গোছালো ও স্বচ্ছ থাকতে হবে। অনেককে দেখা যায় টাকার হিসাব এবং ব্যবসায়িক হিসাবগুলো গোছালো রাখেন না, যার ফলে ব্যবসায় উন্নতি করা যায় না। 5, ব্যবসা সংক্রান্ত প্রত্যেকটা বিষয় আপনি ডকুমেন্টসের মাধ্যমে করবেন। ডকুমেন্টস ব্যতীত
কোনো বিষয় আপনি করবেন না। অবশ্যই প্রত্যেকটা বিষয়, ছোট থেকে ছোট বিষয় হোক, বড় থেকে বড় বিষয় হোক, প্রত্যেকটা বিষয় ডকুমেন্টসের মাধ্যমে করবেন। 6, স্টাফস ও কাস্টমার্স এবং ব্যবসার সাথে সম্পৃক্ত সবার সাথে ভালো আচরণ করতে হবে। শুধু ব্যবসার সাথে সম্পৃক্ত সবার সাথে নয়, বরং যারা ব্যবসার সাথে সম্পৃক্ত নয় বা আপনার কাস্টমার্স নয় বা আপনার স্টাফস নয়, তাদের সাথেও ভালো আচরণ করবেন। কারণ কোন সময় কে কাজে আসবে বলা যায় না। 7, আপনার স্লোগান থাকতে হবে এবং তা বাস্তবে আপনার রূপ ধারণ করতে হবে এবং আপনার লক্ষ্য থাকতে হবে যে স্বল্প লাভে ভালো পণ্য দেওয়ার। আপনি যখন স্বল্প লাভে ভালো পণ্যটা আপনার কাস্টমার্সকে দিবেন, তখন অটোমেটিক আপনার সেলস বাড়তে থাকবে এবং আপনার কাস্টমার বাড়তে থাকবে এবং আপনার কাস্টমার্সদের নেটওয়ার্ক চতুর্দিকে ছড়িয়ে যাবে। এর ফলে আপনি যদিও একটু প্রফিটেবল হতে, বেশি পরিমাণ প্রফিটেবল হতে একটু সময় নিবে, কিন্তু এক সময় দেখা যাবে যে আপনার কাস্টমার্সের অভাব হবে না, আপনার প্রচুর কাস্টমার থাকবেন। তখন আপনি যে পলিসি শুরু করেন না কেন, অথবা যে বিজনেস আপনি শুরু করেন না কেন, অথবা এই বিজনেসের পরিধি আপনি যতই বাড়ান না কেন, আপনার কাস্টমার্স দিন দিন বাড়তে থাকবে এবং আপনি প্রফিটেবল হতে থাকবেন এবং লাভবান হতে থাকবেন। এজন্য কাস্টমার্স বাড়ানোর চিন্তা ভাবনা করতে হবে। কোনোভাবেই যেন কাস্টমার্স হাতছাড়া না হয়, তাদের সাথে কোনোভাবে ধোঁকাবাজি করা যাবে না, বরং তাদেরকে স্বল্প দামে, স্বল্প মূল্যেই ভালোটা দিতে হবে। আপনি যখন একটা লগো হয়ে যাবেন, আপনার ইমেজটা, আপনার ফেসটা যখন একটা লগো হয়ে যাবে, তখন আপনার কাস্টমারের কোনো অভাব হবে না। এজন্য ধৈর্য ধরে অল্প লাভে আপনি কাস্টমার জোগাড় করুন এবং আপনাকে আপনি লগো হিসাবে পরিচিত করুন, যেন আপনার নাম শুনলে সেখানে হাজার হাজার কাস্টমার ভিড়ে যায় এবং তারা আপনার উপর বিশ্বাস স্থাপন করতে পারেন এবং আপনার কোম্পানি থেকে পণ্য নিতে পারে। আজকের জন্য এতটুকুই। ইনশাআল্লাহ আগামী পর্ব আপলোড হবে, আপনারা অপেক্ষা করেন, সাথে থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।